জুলাই অভ্যুত্থানের ২০ দিনেই শহীদ ৮০ মাদ্রাসা শিক্ষার্থী। আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা থাকলেও স্বীকৃতি না পাওয়ার অভিযোগ আলেমদের। সরকারি সিদ্ধান্তের বাইরে গিয়ে নিজস্ব নিয়োগ নীতিমালা জনতা ব্যাংকের। মেধার পরিবর্তে চাকরির সময়সীমাকে অগ্রাধিকার, কর্মকর্তাদের অসন্তোষ। ৫০% পর্যন্ত বাড়ছে কন্টেইনার পরিবহন ও হ্যান্ডলিং চার্জ, সেপ্টেম্বরে কার্যকর। পরিচালনা ব্যয় বেড়ে যাওয়ায় কারণ বলছে ডিপো কর্তৃপক্ষ। অতিরিক্ত পর্যটনের চাপে হুমকির মুখে কক্সবাজার। নিয়ন্ত্রণহীন অবকাঠামো নির্মাণ, প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। এবং লবণাক্ততা বাড়ায় উপকূলীয় এলাকায় তীব্র পানি সংকট। ক্ষতির মুখে ফসলি জমি, স্বাস্থ্য ঝুঁকিতে বাসিন্দারা, প্রশাসনের উদ্বেগ। স্বাগত। এখন বাণিজ্যে শুনছিলেন শিরোনাম, আর পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি গালিব ইবনে রিয়াজ। শহীদি তামান্না নিয়েই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন মাদ্রাসা শিক্ষক শিক্ষার্থীরা। কোটা আন্দোলনে শিক্ষার্থী হত্যার প্রতিবাদে রাজপথে নেমে আসেন তারা। কয়েকদিনের মরণপণ সংগ্রামে মাদ্রাসা থেকে শহীদ হন প্রায় ৮০ জন। তবে আলেম সমাজের অভিযোগ, ২৪-এর গণ অভ্যুত্থান সহ দেশের সব আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা থাকলেও যথাযথ স্বীকৃতি পায়নি তারা। এই অবস্থায় রাজনৈতিক সংস্কৃতির পাশাপাশি নৈতিক পরিবর্তনের তাগিদ তাদের। আরও জানাচ্ছেন হাসিব বিল্লাহ। ২৪-এর গণ অভ্যুত্থানে সাধারণ ছাত্র জনতার সাথে শক্ত প্রতিরোধ গড়ে তোলে একদল শুভ্র সাদা পোশাকের শিশু কিশোররাও। দীর্ঘদিনের অবহেলার বঞ্চনার শিকার এই মাদ্রাসা শিক্ষার্থীরাও বুক পেতে দেয় বন্দুকের নলের সামনে। উত্তাল জুলাইয়ে সবচেয়ে বেশি প্রতিরোধ হয় এই যাত্রাবাড়ি শনিরাত্রা এলাকায়। যাত্রাবাড়ি থেকে চিটাগাং রোড পর্যন্ত ১০ কিলোমিটার সড়কের দুই পাশে ছোট বড় মিলিয়ে প্রায় ১,০০০-এর বেশি মাদ্রাসা। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী হত্যার প্রতিবাদে এই মাদ্রাসা শিক্ষার্থীরা রাজপথে নেমে আসেন। রাজপথ থেকে আন্দোলনে শহীদ হন প্রায় ৮০ জন এবং আহত হন কয়েক হাজার কওমি এবং আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী। ১৮ জুলাই কমপ্লিট শাটডাউন ঘোষণার পর দক্ষিণ ও পূর্বাঞ্চল থেকে রাজধানীর এই প্রবেশপথ কার্যত বন্ধ করে দেয় স্থানীয় ছাত্র জনতা। ১৯ জুলাই জুমার নামাজ চলাকালেই হামলা হয় যাত্রাবাড়ি বড় মাদ্রাসা হিসেবে পরিচিত জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ায়। এরপর জ্বলে ওঠে প্রতিবাদের আগুন। তো যখন ওরা এইভাবে আমাদেরকে আক্রমণ করলো ১৯ তারিখ, তখন আমরা একযোগে আমরা মাদ্রাসা গেট দিয়ে বের হয়ে আমরা এটা প্রতিহত করি। তারাও একটু বিশ্রাম নাই, মানে তারাও এই সকাল থেকে শুরু করতো, সকাল ৮টা-৯টা থেকে শুরু করতো, একদম রাত ১২টা পর্যন্ত আমাদের প্রতি এই আক্রমণ, টিয়ার গ্যাস, রাবার বুলেট এগুলো ছুটতো একদম লাগাতার, মানে কোনো বিরতি নাই। শুক্রবার সারা দেশে ১০ জন মাদ্রাসা শিক্ষার্থী শহীদ হন। অব্যাহত হত্যার প্রতিবাদে মরণপণ যুদ্ধে যোগ দেয় এ অঞ্চলের মাদ্রাসা শিক্ষক শিক্ষার্থী। ওটা আমাদের চাহিদা নাই এবং আমরা এখানে আমাদের প্রত্যাশা কিছু নেই। আমরা মাঠে নেমেছি এই কারণে, আমরা বিশ্বাস করি প্রত্যেকটা মুসলিম এক দেহের মতো। ঢাকা ইউনিভার্সিটি আমরা দেখেছি ছাত্রলীগ কী ভয়াবহভাবে আমাদের বোনদের উপর হামলা চালিয়েছে, শহীদ আবু সাইদকে শহীদ করে দিয়েছে। এগুলো দেখার পর একজন মুসলিম ঘরে বসে থাকতে পারে না এবং আমাদের মনে হয়েছে যে হয়তো এবার আমরা আমাদের মাতৃভূমিকে আমরা রক্ষা করব, নতুবা আমরা নিজেরা শহীদ হয়ে যাব। অন্যদিকে আন্দোলন দুর্বল করতে আলেমদের নিয়ে তখন দফায় দফায় বৈঠক করেন তৎকালীন সরকারের মন্ত্রীরা। এমন সময় তরুণ আলেমদের নিয়ে সাধারণ আলেম সমাজ নামে একটা নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পর থেকেই দেশব্যাপী নেটওয়ার্ক গড়ে তোলে তারা। এদিকে কমপ্লিট শাটডাউনের প্রথম দিন ১৮ জুলাই থেকে প্রতিরোধ গড়ে তোলে উত্তরাবাসী। বিএনএস সেন্টারের কর্মসূচিতে ছাত্র জনতার পাশে যোগ দেয় এ অঞ্চলের মাদ্রাসা শিক্ষার্থীরাও। তবে অপ্রতিরোধ জনবল নিয়ে স্বৈরাচারের সহযোগীদের মোকাবেলা করে তামিরুল মিল্লাত মাদ্রাসার শিক্ষার্থীরা। শুধু টঙ্গী ক্যাম্পাস থেকে আহত হয় ৫ শতাধিক। ২০ দিনের আন্দোলনে শহীদ হন ৫ জন।
সাধারণ নাগরিকরা যেভাবে ফেসিবাদের আমলে নির্যাতিত নিষ্পেষিত হয়েছে তার থেকে বেশি মানে কম্পারেটিভলি মাদ্রাসার ছাত্ররা বেশি বঞ্চিত ছিল, যার কারণে আসলে তারা সবসময় এই ফেসিবাদের কবল থেকে বাঁচার জন্য নিজের সব কিছুটুকু উজাড় করে দিয়ে এই বিপ্লবে অংশগ্রহণ করেছিল। 18 তারিখে আমি নিজে সেখানে গুলিবিদ্ধ হই। আমার তামিল মিল্লাতের একজন ওই দিন শহীদ হন, শহীদ শাকিল পারভেজ। এক বছর আগের সেই দগদগে স্মৃতি বয়ে চলেছেন তামিরুল মিল্লাতের এইচএসসি পরীক্ষার্থী গাজী জোনায়েদ। তামিল মিল্লাতে 15,000 স্টুডেন্ট রয়েছে, তো সেইখানে প্রতিনিয়ত আমরা আন্দোলনে শরিক হইতাম। আন্দোলনকে বেগবান করার জন্য দায়িত্বশীল ভাইয়ের পরামর্শ থেকে শুরু করে আমরা সব রকম কার্যক্রম চালাতাম। যখন আমি আজমপুর ওভারপাসের নিচে অবস্থানরত ছিলাম, ঠিক ওই মুহূর্তে উত্তরা পূর্ব থানার ছাদ থেকে স্নাইপার দ্বারা গুলি করা হয় আমার দিকে লক্ষ্য করে। ঠিক স্নাইপারের একটি বুলেট আমার ডান হাতের এক পাশে লেগ, অন্য পাশ দিয়ে বেরিয়ে যায় এবং দ্বিতীয় বুলেটটি আমার বুকের নিচে এসে লাগে। এছাড়া ঢাকায় মোহাম্মদপুর, মিরপুর, রামপুরা, বাড্ডা ও বারিধারার পাশাপাশি সারা দেশের মাদ্রাসা শিক্ষার্থীরাও গণঅভ্যুত্থানে স্বতঃস্ফূর্ত অংশ নেন। ছাত্র জনতার প্রতিরোধে 5 আগস্ট পালিয়ে যায় স্বৈরশাসক শেখ হাসিনা। একদিকে যখন বিজয় উল্লাস, তখন যাত্রাবাড়ি কাজলার পাড়ের মাদ্রাসা শিক্ষক খোবাইবকে খুঁজছিলেন বাবা। আমার ছেলে খোবাইব, আমাদের এই মাদ্রাসায় তাকে ওস্তাদ হিসাবে রাখা হয়েছে, পড়াইতেও আছে। বিবাহর প্রস্তাব বিভিন্ন জায়গার থেকে আসছে, বিবাহ করাই না, করাইব এই আশা। 4 তারিখে তার আম্মাকে বলে, আম্মা আপনারা না আমার নাম খোবাইব রাখছেন, হজরত খোবাইব তো শহীদ হয়েছে। আব্বা আম্মার দোয়া তো কবুল হয়, আপনারা দোয়া করেন আল্লাহ পাক নিয়ে আমাকে শহীদ হিসাবে কবুল করে নেই। অভ্যুত্থানের 1 বছর পর সাধারণ আলেম সমাজ মনে করে মাদ্রাসার অবদান ভুলে যেতে বসেছে রাষ্ট্র। যখনই কোনো আন্দোলনে এই ধর্মীয় জনগোষ্ঠী একদম নৈতিক সমর্থন দিয়ে দিবে, সে আন্দোলন সফল। আমরা এটাকে পূর্ণাঙ্গ বিপ্লব মনে করতে পারছি না, কারণ এই বিপ্লবের পরবর্তী সময় আমরা যখন দেখলাম যে বিপ্লবকে পুনর্ব্যাখ্যা করা হচ্ছে, যে বাংলা বসন্ত বাংলার মানুষ দেখেছে 24-এর গণঅভ্যুত্থানে, সেটাকে নানানভাবে ফিল্টারিং করা হচ্ছে। এটাকে বলা হচ্ছে এইভাবে না, এইভাবে একটা রাষ্ট্রীয় ফরম্যাট দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আপনি দেখবেন যে রাষ্ট্রীয় ফরম্যাটে কিন্তু 24-এর গণঅভ্যুত্থান হয়নি। মাদ্রাসা সংশ্লিষ্টরা বলছেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে রাজনৈতিক সংস্কৃতির পাশাপাশি নৈতিক পরিবর্তনও জরুরি। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। 24 জুলাই গাজীপুরের রাজপথে গর্জে ওঠে তরুণ প্রজন্ম। বুকের তাজা রক্ত আর সাহসিকতার আগুনে সেদিন ছিন্ন ভিন্ন হয়েছিল স্বৈরতন্ত্রের 1.5 দশকের ক্ষমতার মসনদ। টিয়ারশেল, রাবার বুলেট, জলকামান কিছুই থামাতে পারেনি তাদের। বছর পেরিয়ে আবারও এসেছে রক্তাক্ত জুলাই। প্রশ্ন উঠেছে যে নতুন বাংলাদেশের স্বপ্নে রাজপথে রক্ত ঝরেছিল, সেই স্বপ্ন কতটুকু পূরণ হলো? আরও জানাচ্ছেন ইফতেখার রায়হান। সময়টা ছিল তারুণ্যভরা স্লোগানের। সেই স্লোগান কাঁপিয়ে দেয় শাসকের 1.5 দশকের ক্ষমতার মসনদ। শহর থেকে গ্রাম, বিশ্ববিদ্যালয় থেকে পাড়ার স্কুল, আধিপত্যবাদের থাবা থেকে মুক্তির আকাঙ্ক্ষায় জেগে উঠেছিল ছাত্র জনতা। গাজীপুরের এই ডুয়েট প্রাঙ্গণকে বলা হয় জুলাই আন্দোলনের সূতিকাগার। 10 জুলাই বাংলা ব্লকেট কর্মসূচির মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে শরিক হয়। এরপর থেকে এই শিক্ষার্থীদের আন্দোলন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে শহরের অলিগলি, উত্তাল হয়ে ওঠে পুরো গাজীপুর। 16 জুলাই দুপুর, শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে গাজীপুরের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা জড়ো হন ডুয়েট প্রাঙ্গণে। একসময় তার রূপ নেয় জনস্রোতে। পরে শিববাড়ি মোড় হয়ে চান্দনা চৌরাস্তা অভিমুখে শুরু হয় বিক্ষোভ মিছিল। যেন আমাদের জনসমাগমটা শুধুমাত্র ডুয়েট কেন্দ্রিক না হয়, এটা যেন পুরো গাজীপুরকে অ্যাকুমুলেট করা যায়। আমাদের এটাই ছিল মূল টার্গেট, এটা যেন এখান থেকে শুরু হচ্ছে এখানেই যেন শেষ না হয়। চৌরাস্তা ব্লক করার জন্য আমরা 16 তারিখ দুপুর 2টা থেকে আমরা জড়ো হতে থাকি ডুয়েট প্রাঙ্গণে। তো তখন আসলে গাজীপুরের বেশ কয়েকটি স্কুলে, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রায় 10 থেকে 15,000 শিক্ষার্থী অংশগ্রহণ করে। আন্দোলন চলাকালে পুলিশ সবচেয়ে বেশি বল প্রয়োগ করে এই শিববাড়ি এলাকায়।
19 জুলাই শিববাড়ি মোড়ের ঠিক এই জায়গাটিতে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। আর ঠিক এ পাশটাতে অর্থাৎ জয়দেবপুর রেলগেটের দিকে অবস্থান নেয় আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা। বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, এই স্লোগান হৃদয়ে ধারণ করে শিক্ষার্থীরা সেদিন রুখে দাঁড়ায়। টিয়ারশেলের ধোঁয়া, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট আর জল কামানেও দমানো যায়নি এই তারুণ্যের প্রতিবাদ। মুহুর্মুহু গুলির শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। পাখির মতো গুলি করে হত্যা করা শুরু করে, আমাদের স্টুডেন্টদের অকাতরে আহত করা শুরু করে দেয় এবং আমরা আহত শিক্ষার্থীদেরকে টেনে টেনে যত সরাচ্ছি তত তারা আরও এগিয়ে আসছে এবং আরও দ্বিগুণ উৎসাহে গুলি করে যাচ্ছে। মনে হচ্ছে যেন আমাদেরকে মেরে ফেলার জন্য তারা মরিয়া হয়ে উঠছে। কেউ আমাদের এইখানে বাইতুন্নুর গলি এইখানে অবস্থান নেয়, কেউ আমাদের মুন্সিপাড়া গলি যেটা এইখানে অবস্থান নেয়, আর কেউ আমাদের ডুয়েট অভিমুখী যে রুটটা এইখানে কেউ অবস্থান নেয়। সেই মুহূর্তে পুরো একটি বিধ্বস্ত শহর কাকে বলে যে নারকের তাণ্ডব সেদিন আমরা দেখতে পাই। আন্দোলন দমাতে 20 জুলাই থেকে সারা দেশে জারি হয় কারফিউ। সেদিন সকাল থেকে কারফিউ ভেঙে টঙ্গীর রাজপথ দখলে নেয় আন্দোলনকারীরা। দুপুরে ক্ষমতাসীন দলের সশস্ত্র নেতাকর্মীরা আন্দোলনকারীদের উপর ঝাঁপিয়ে পড়েন। সকাল থেকে আন্দোলনকারীদের প্রতিরোধে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে থানাগুলো। সেই সুযোগে আন্দোলনকারীরা দখলে নেয় টঙ্গীর রাজপথ। বিভিন্ন স্থানে দলীয় ক্যাডারদের সশস্ত্র আক্রমণে হতাহতের ঘটনা ঘটে। আন্দোলনের অন্তিম লগ্নে সবচেয়ে নির্মম ঘটনা ঘটে গাজীপুরের কোনাবাড়িতে। 5 আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের খবরে বিজয় মিছিলে অংশ নেয় কলেজ ছাত্র হৃদয়। এক ভিডিও ফুটেজে দেখা যায় আটকের পর হৃদয়কে ঘিরে ধরে কিছু পুলিশ। এরপর হঠাৎ গুলির শব্দ, মাটিতে লুটিয়ে পড়ে হৃদয়। কিছু পুলিশ সদস্য তাকে রক্তাক্ত অবস্থায় নিয়ে যায়। বছর পেরিয়ে গেলেও তার পরিবার আজও খুঁজে পায়নি হৃদয়ের লাশ। আমার বাবা রে, যারা আমার বুক দিকে কইরা নিজে থাকো জানি সগারে, উচিত বিচারটাই কইরা আমারে দেয় গো। বাইরের কোনো খোঁজ খবরও পাই না, বাইরে যে এমনি করে মারলো, কোন জায়গায় রাখলো, কি করলো, এনে কোনো তদন্তই পাইতেছি না। এই যে এত ত্যাগ, এত প্রাণের বিনিময়ে মানুষ পেয়েছিল নতুন এক মুক্তির স্বাদ, তবুও 1 বছর পর প্রশ্ন রয়ে গেছে, বিপ্লবের সেই আকাঙ্ক্ষা কতটা পূরণ হলো। যারা নিজেদের মুখ লুকিয়ে রেখেছিল তারা 5 তারিখের পরে নিজেদের কর্তৃত্ব হাসিলের জন্য মাঠে নামে এবং তারা আজকে বর্তমানে নিজেদের নেতৃত্ব স্থানকে তুলে ধরে নিজেদের স্বার্থ আদায়ের জন্য নিজেদের ক্ষমতার প্রভাব বিস্তার করতেছে। এই ক্ষেত্রে জুলাইয়ের যারা মেইন বিপ্লবী তারা এই অবমূল্যায়নের কাতারে পড়ে যাইতেছে। কিন্তু অনেক দিন ধরে সাধারণ লোকজন থেকে শুরু করে যারা জুলাই নেতৃত্ব, যারা জুলাই সনদের কথা বলছে, কিন্তু সেই জুলাই সনদের ব্যাপারে কিন্তু বড় বড় রাজনৈতিক দল সবাই কিন্তু একমত না। তো জুলাই সনদের ব্যাপারে যদি একমত না হয় তাহলে আমরা কিভাবে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করব? জেলা প্রশাসনের তথ্যমতে জুলাই আন্দোলনে গাজীপুরে গেজেটভুক্ত শহীদের সংখ্যা 18 জন। এখনও নির্ধারণ হয়নি আহতের সংখ্যা। এসব ঘটনায় গাজীপুর জেলার বিভিন্ন থানায় দায়ের করা হয়েছে 24টি মামলা, আর মেট্রোপলিটন এলাকার 8 থানায় মামলা হয়েছে 45টি, যার মধ্যে 18টি হত্যা মামলা। আর এসব হত্যা মামলায় অধিকাংশই প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ইফতেখার রায়হান, এখন গাজীপুর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত অতিরিক্ত 35% শুল্ক আরোপ ঠেকানোর লক্ষ্যে আগামী 5 বছর যুক্তরাষ্ট্র থেকে বছরে 7 লাখ টন গম আমদানির চুক্তি সই করেছে বাংলাদেশ। রোববার খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে খাদ্য অধিদপ্তর ও ইউএস হুইট সমিতির মধ্যে চুক্তিটি সই হয়। চুক্তিটি যুক্তরাষ্ট্রের সাথে $6 বিলিয়ন বাণিজ্য ঘাটতি কমাতে সাহায্য করবে বলে মনে করছে বাংলাদেশ। এর ফলে বাংলাদেশের মূল রপ্তানি পণ্য, বিশেষ করে তৈরি পোশাকের রপ্তানির ক্ষেত্রে অনুকূল পরিবেশ তৈরির পথ প্রশস্ত হবে বলেও মনে করছে ঢাকা। দেশের অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার স্বাক্ষর অনুষ্ঠানে বলেন, চুক্তিটি কেবল প্রতিযোগিতামূলক মূল্যে উচ্চমানের গমের স্থিতিশীল সরবরাহই নিশ্চিত করবে না, বরং দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদার করবে। গম আমদানির চুক্তিতে 1 আগস্ট থেকে 15% সঙ্গে যুক্ত করা অতিরিক্ত 35% শুল্ক কমাতে ওয়াশিংটন পুনর্বিবেচনা করবে এবং শুল্ক নিয়ে আলোচনার দরজা প্রস্তুত হবে বলে দেখা হচ্ছে। Flour is then tested and checked for quality. Then it's transported to the bakery or to the shops, ready to bake.
রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর জন্য অভিন্ন পদোন্নতি নীতিমালার মধ্যেই আলাদা নীতিমালা করছে জনতা ব্যাংক। যে নীতিমালায় পদোন্নতির ক্ষেত্রে মেধার দিক বিবেচনা না রেখে চাকরিতে যোগদানের সময়কালকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ব্যাংকটির প্রস্তাবিত এই নীতিমালায় অসন্তোষ তৈরি হয়েছে কর্মকর্তাদের একাংশের মধ্যে। বিশেষজ্ঞদের মত, নীতিমালাটি বাস্তবায়ন হলে জনতা ব্যাংকের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ক্ষতিগ্রস্তের পাশাপাশি বাধাগ্রস্ত হবে স্বাভাবিক অগ্রগতি। আরও জানাচ্ছেন দেলোয়ার দোলন। জনতা ব্যাংকের খেলাপি ঋণ রেকর্ড ৬৭,৩০০ কোটি টাকা, যা ব্যাংকিং খাতে এখন সবচেয়ে বেশি। যে ব্যাংকটি একসময় দেশের অন্যতম ভালো ব্যাংক ছিল, সেটি একাধিক ঋণ কেলেঙ্কারির পর আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে। এই ঋণ কেলেঙ্কারির জন্য সাবেক গভর্নর আতিউর রহমান, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাত সহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ৫ আগস্ট পরবর্তী জনতা ব্যাংক কেন্দ্রিক দুর্নীতি অনুসন্ধান শুরু হওয়ার পাশাপাশি পদোন্নতি নীতিমালা চূড়ান্ত করেছে পরিচালনা পর্ষদ। যদিও অনুমোদনের আগেই এই নীতিমালা নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, মেধার দিক বিবেচনায় না রেখে চাকরিতে যোগদানের সময়কালকে গুরুত্ব দিয়ে পদোন্নতি নীতিমালা করছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক, যেখানে সিনিয়র অফিসারদের মেধাভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের অবমূল্যায়নের সুযোগ আছে বলেও অভিযোগ। অনৈতিক সুযোগ পাবে ১০ম গ্রেডে নিয়োগ পাওয়া একটি বিশেষ গোষ্ঠী। বর্তমানে ৯ম ও ১০ম গ্রেডের মধ্যে স্পষ্ট বিভাজন থাকা সত্ত্বেও প্রস্তাবিত নীতিমালায় এমনভাবে নম্বর বরাদ্দ করা হচ্ছে, যা সিনিয়র অফিসার হওয়ার পরও কেউ কেউ পদোন্নতির ক্ষেত্রে পিছিয়ে পড়ছেন। যদিও বিতর্কিত নতুন এই নীতিমালা নিয়ে উৎসুকদের রয়েছে নানা যুক্তি। বিগত ১৫ বছরে জনতা ব্যাংকের কোনো জ্যেষ্ঠতা নাই। ১১ থেকে ২০২৫ সাল আমরা এই ১৪ বছরে মাত্র একটা পদোন্নতি পেয়েছি। বিআরসি তুলে দেওয়া হলো, মানে ব্যাংকগুলোকে ইচ্ছা মতো নিয়োগ করা হলো এবং সেই নিয়োগকে যারা জয়েন করেছে তাদেরকে প্রমোশন দেওয়া হলো। আমাদের দাবির প্রেক্ষিতে ওনারা একটা জায়গায় একটু পরিবর্তন আছে, লেন্থ অফ সার্ভিসের জায়গায় নাম্বার দিয়েছে ৭। ২০১৯ সাল ও পরবর্তী সময়ে সরাসরি সিনিয়র অফিসার পদে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা এই নীতিমালায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। ব্যাংকটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বরাবরও চিঠি দিয়েছেন তারা। তোমরা এটুকু নিশ্চিত থাকো যে অন্যান্য ব্যাংক সেক্টরে যা করতেছে তাদের চেয়ে তোমাদের কম হবে না। অভিযোগ আছে, প্রস্তাবিত নীতিমালাটি আবুল বারাকাত চেয়ারম্যান থাকাকালীন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের সুবিধা দিতেই তৈরি। তার সময়ে জনতা ব্যাংকে নানা অনিয়ম ও দলীয়করণ হয়। পূর্বের গঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদেও খুব একটা পরিবর্তন আসেনি এখনো। বিশেষজ্ঞদের মত, এই নীতিমালা বাস্তবায়িত হলে জনতা ব্যাংকের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হবে, বাধাগ্রস্ত হবে স্বাভাবিক অগ্রগতি। কোনো একটি সুনির্দিষ্ট ব্যাংকের বড় ধরনের কোনো পরিবর্তন করবার আসলে এখতিয়ার আছে কিনা, এটা একটা প্রশ্ন। ব্যাংকগুলোর সার্বিক নীতিমালার ক্ষেত্রে, এটা তাদের পদোন্নতির ক্ষেত্রে, নিয়োগের ক্ষেত্রে একটা সার্বিক একটা নীতিমালার ক্ষেত্রে একটা সমন্বয় থাকা দরকার সবগুলো ব্যাংকেরই। রাষ্ট্রীয় মালিকানাধীন ৬টি বাণিজ্যিক ব্যাংকের স্থায়ী কর্মকর্তা কর্মচারীদের জন্য সমন্বিত পদোন্নতি নীতিমালা করছে সরকার। এর বাহিরে যে নতুন নীতিমালার কি প্রয়োজন ছিল জানতে চেয়েছিলাম ব্যাংকটির এমডি মুজিবুর রহমানের কাছে। আমরা নতুন করে কোনো নীতিমালা করছি না, আমাদের জাস্ট, আপনি জানেন যে কোনো নীতিমালা থাকলে, যে কোনো পলিসি থাকলে সেই পলিসিগুলো সময়ের সাথে সাথে আপডেট করা হয়। এটা জাস্ট একটা আপডেটের একটা অংশ। ৯ সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দিয়েছি ডিএমডি অ্যাডমিনের সভাপতিত্বে। তারা কাজ করছে, কাজ করে একটা রিপোর্ট হয়তো প্রাথমিকভাবে দাঁড় করিয়েছে, সেটা এখনও পাবলিশ না। আমরা কোনো সার্কুলার এখনও পর্যন্ত করি নাই। দুর্নীতি, প্রভাব বিস্তার আর কর্মকর্তাদের অনিয়মে খেলাপিতে জর্জরিত জনতা ব্যাংক ডুবতে বসেছে। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। খালি ও রপ্তানি পণ্যবাহী কন্টেনার পরিবহন ও হ্যান্ডলিং চার্জ ২০ থেকে ৫০% পর্যন্ত বাড়াচ্ছে কন্টেইনার ডিপোগুলো। ডিপো মালিকদের সংগঠন বলছে, যন্ত্রপাতি আমদানি খরচ, শ্রমিকদের মজুরি ও বিনিয়োগ ব্যয় বাড়ানো সহ বিভিন্ন কারণে পরিচালন ব্যয় অনেকে বেড়ে যাওয়ায় চার্জ বাড়ানো হচ্ছে, যা কার্যকর হবে সেপ্টেম্বর মাস থেকে। তবে রপ্তানিকারকরা বলছেন, সেবা গ্রহীতাদের সাথে কথা না বলেই ইচ্ছামতো চার্জ বাড়ানো হচ্ছে, যা অগ্রহণযোগ্য। আরও জানাচ্ছেন হাজেরা শিউলি।
93% রফতানি পণ্য চট্টগ্রাম বন্দরে পাঠানোর আগে কন্টেইনারে ওঠানো নামানো, ডকুমেন্ট প্রসেস সহ আনুষঙ্গিক সব কার্যক্রম সম্পন্ন হয় চট্টগ্রামের 19টি ইনল্যান্ড কন্টেনার ডিপোতে। এর বাইরে বর্তমানে 65 ধরনের আমদানি পণ্য চট্টগ্রাম বন্দর থেকে খালাসের পর ডেলিভারি দেওয়া হয় এসব ডিপো থেকে। এজন্য পণ্য ট্রেইলার ও কাভার্ড ভ্যান থেকে ওঠানো নামানো, পরিবহন, ডেলিভারি ও যন্ত্রপাতি ব্যবহার সহ 16 থেকে 17 ধরনের সেবার বিপরীতে মাসুল নেয় ডিপোগুলো। আইসিডি পরিচালনাকারীদের দাবি, আমদানি রফতানি বাণিজ্য বাড়ার সাথে যন্ত্রপাতি আমদানি ও রক্ষণাবেক্ষণ খরচ, শ্রমিকের মজুরি বাড়ানো সহ সার্বিক পরিচালন ব্যয় ও বিনিয়োগ বেড়েছে বহুগুণ। সর্বশেষ 2016 সালে রফতানি কন্টেনার হ্যান্ডলিং চার্জ ও 2022 সালে জ্বালানি তেলের মূল্য বাড়লে বেশ কিছু সেবার মাসুল বাড়ানো হয়। এরপর গত 3 বছরে কোনো মাসুল না বাড়ানোয় বিপাকে পড়েছেন তারা। এতে আইসিডিগুলোর সক্ষমতা বাড়ানো যাচ্ছে না। এ অবস্থায় টিকে থাকতে খালি ও রফতানি কন্টেনার হ্যান্ডলিং ও পরিবহন চার্জ বাড়ানো হচ্ছে, যা কার্যকর হবে সেপ্টেম্বর থেকে। 2016 সালের পর থেকে এই সেবা মাসুলগুলো রিভাইজ করেনি এবং গত 9 বছরে বেসরকারি অবডকগুলোর লেবার খরচ বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ডলারের এগেনস্টে টাকার ডিভ্যালুয়েশন হয়েছে। এ কারণে অবডকগুলো এই সেবা মাসুল বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করেছে। ইন্ডিভিজুয়াল অবডকগুলো তাদের নিজস্ব ক্লায়েন্টের সাথে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে এই সেবা মাসুল নির্ধারিত করবেন এবং সেই মতো তাদের সেবা দেওয়ার কার্যক্রম চালিয়ে যাবেন। রফতানিকারক ও সেবা গ্রহীতাদের অভিযোগ, আইসিডিগুলোর বর্তমান সেবার চার্জ চট্টগ্রাম বন্দর থেকেও দ্বিগুণ, অথচ ব্যবহারকারীদের সাথে আলোচনা ছাড়াই আবারও অস্বাভাবিকভাবে মাসুল বাড়িয়েছে তারা। বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন ও কাঁচামালের ব্যয় বৃদ্ধির সাথে মার্কিন শুল্ক চাপে কঠিন সময় পার করছে দেশের রফতানি খাত। এ অবস্থায় আইসিডিগুলোর চার্জ বাড়ানোয় রফতানি খাতে আরও সংকট তৈরি হবে বলছেন সংশ্লিষ্টরা। স্টেক হোল্ডারের সাথে আলোচনা না করে মন গড়াভাবে কোনো প্রাইস যদি বাড়িয়ে দেয়, এটা কোনোদিন অ্যাকসেপ্ট করা যাবে না। এমনি আমাদের যে এক্সপোর্টে বিজনেসের জন্য আমাদের টার্মাইলেজ 80, কস্ট অফ দ্য বিজনেস ইজ ভেরি টাফ, এখন হচ্ছে না, মিলতেছে না। তো এই জায়গায় যদি আবার এখানে যদি এক্সপোর্টে যদি আমাদের কস্ট বেড়ে যায়, তো আমাদের ব্যবসা পরিচালনার জন্য দুরূহ হয়ে যাবে। এখন রপ্তানিকারকরা আমেরিকার শুল্ক আরোপের পরে খুব খারাপ অবস্থায় আছে। তাদের অনেক রপ্তানি এখন ডিটেইন করে দিয়েছে শুল্কের জন্য। এই চার্জগুলো প্রায় 50% বৃদ্ধি প্রতিটা আইটেমে। তো এটা আমাদের দেশের ব্যবসা বাণিজ্যের জন্য আগামী দিনে প্রভাব পড়বে এবং আমদানি রপ্তানিকারকের খরচ বেড়ে গেলে মূল্যস্ফীতি বেড়ে যাবে। আমদানি, রফতানি ও খালি কন্টেনার মিলিয়ে বছরে মোট 22 লাখ কন্টেনার হ্যান্ডলিং করে বেসরকারি 19টি কন্টেনার ডিপো। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম। ডেঙ্গু হটস্পট খ্যাত বরগুনায় গত 2 মাসেও স্বাভাবিক হয়নি ডেঙ্গু পরিস্থিতি। এমনকি হাসপাতালে আইসিইউ সংকট নিরসনে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। এ নিয়ে আরও জানাতে বরগুনার সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, 2 মাসেও কোনো অবস্থার উন্নতি হয়নি, এখানে কি সদিচ্ছার কোনো অভাব আপনার চোখে পড়েছে কিনা, কিংবা আইসিইউ সংকট নিরসনে হাসপাতাল কর্তৃপক্ষ এখন কি বলছে? গালিব, গত 2 মাস ধরে যে ডেঙ্গু পরিস্থিতি অবনতি হয়েছে এবং আজকে আমরা প্রথম দেখলাম যে আক্রান্তের সংখ্যা অর্ধশতের কম। মানে গতকাল থেকে আজকে সকাল 10টা পর্যন্ত গত 24 ঘন্টায় নতুন করে 46 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এটি কিন্তু সর্বনিম্ন। এবং আপনাকে জানিয়ে রাখি, তার আগের দিনও আমরা দেখেছিলাম যে নতুন করে 73 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এবং এবছরে আক্রান্তের সংখ্যা যদি আপনাকে জানিয়ে রাখি, তাহলে দেখা যাচ্ছে যে মোট আক্রান্তের সংখ্যা 4375 জন, যদিও এটি সরকারি হিসেব মতে। তবে অনেক রোগী রয়েছেন যারা বাইরে ক্লিনিক রয়েছে, প্রাইভেট ক্লিনিক রয়েছে কিংবা ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, সেখানে চিকিৎসা নিচ্ছেন এবং হাসপাতালে আসছেন। এবং এই মুহূর্তে হাসপাতাল কর্তৃপক্ষ ভিড় এড়াতে একটি নতুন পন্থা অবলম্বন করছেন। সেটি হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ বা খুব জরুরি নয় এমন রোগী তারা ভর্তি করছেন না বা তাদেরকে ছাড়পত্র দিয়ে দিচ্ছেন। তো এক্ষেত্রে আপনি যেটি বললেন যে হাসপাতাল কর্তৃপক্ষের যে নানাবিধ সংকট রয়েছে, সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো গাফিলতি রয়েছে কিনা, আসলে আমরা দেখেছি হাসপাতাল কর্তৃপক্ষ তারা প্রাণপণ চেষ্টা করছেন। তারা কিন্তু চিকিৎসক সংকট ছিল এই হাসপাতাল প্রথমে, সেটি এই নিরসনে এখানকার স্বাস্থ্য বিভাগ তারা কাজ করছেন। তবে আইসিইউ সংকট যেটি প্রথম থেকেই রয়েছে, শুধু
শুধুমাত্র এটি ডেঙ্গু রোগীর ক্ষেত্রেই না, অন্যান্য রোগীর ক্ষেত্রেও আইসিইউ সদর হাসপাতালে থাকা জরুরি এবং হাসপাতাল থাকার নির্দেশনাও রয়েছে। তবে এখানকার কর্তৃপক্ষ কিংবা জেলা প্রশাসক তারা কিন্তু মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছেন আইসিইউর ব্যাপারে, আমরা যতদূর জেনেছি। তবে মন্ত্রণালয় থেকে কোনো উত্তর না আসায় কিন্তু এখানকার রোগী ও স্বজনদের বিপাকে পড়তে হচ্ছে। যারা বেশি গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন তারা কিন্তু উন্নত স্বাস্থ্য সেবার জন্য ঢাকায় চলে যাচ্ছেন, কেউ বরিশালে চলে যাচ্ছেন এবং অনেকে পথে মৃত্যুবরণ করেছে। এবং বেসরকারি হিসেবে মৃত্যুর সংখ্যা যেটি সেটি কিন্তু রীতিমতো অবাক করার মতো। বেসরকারি হিসেবে 35 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তো মৃত্যুর মিছিল যেমন বাড়ছে, আক্রান্ত সংখ্যা দীর্ঘায়িত হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু এই হাসপাতালটিকে ঘিরে স্বাস্থ্য মন্ত্রণালয় চাইলে কিন্তু একটি পদক্ষেপ নিতে পারতো, যেহেতু এটি 250 শয্যার হাসপাতাল এবং এখানকার যারা কর্তৃপক্ষ তারা বলছেন যে এটি যে লোকবল রয়েছে সেটি কিন্তু এখানকার রোগী যে চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। তো তারা বলছেন এই হাসপাতালটিকে 500 শয্যায় উন্নীত করা কিংবা এখানে একটি মেডিকেল কলেজ স্থাপন করা হলে এখানকার যে স্বাস্থ্য বিভাগের সংকট সেই সংকট নিরসন করা সম্ভব। তো এই ছিল বরগুনার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আমার কাছে সবশেষ তথ্য। গালিব, বরগুনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী জিয়াদ মাহমুদ। উপকূলীয় এলাকায় দিন দিন বাড়ছে লবণাক্ততার পরিমাণ। এতে বেশ কিছু এলাকায় তৈরি হয়েছে খাবার পানির সংকট। আবার লবণাক্ততার কারণে বাধাগ্রস্ত হচ্ছে ফসল উৎপাদনও। বিশেষজ্ঞরা বলছেন লবণাক্ততার কারণে শুধু ফসলি জমি না, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন উপকূলীয় এলাকার মানুষ। উদ্বিগ্ন সংশ্লিষ্ট জেলা প্রশাসকরাও। মাহমুদুন নবীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। বিষখালী ও বলেশ্বর নদী যা বরগুনার পাথরঘাটা দিয়ে বয়ে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে, এতে পার্শ্ববর্তী এলাকাগুলোতে পর্যাপ্ত পানি থাকলেও সুপেয় পানির সংকটে রয়েছেন পাথরঘাটার বাসিন্দারা। পানিতে লবণাক্ততা থাকায় একই অবস্থা পটুয়াখালীর কলাপাড়া, রাঙাবালি ও গলাচিপা উপজেলায়। পাথরঘাটার অধিকাংশ পুকুরে বৃষ্টির পানি ধরে রেখে সারা বছর ফিল্টারিং করে পান করেন বাসিন্দারা। উপজেলার প্রায় 1 লাখ বাসিন্দার মধ্যে 50 ভাগ ও পৌর এলাকায় 27,000 বাসিন্দাদের মধ্যে 20 ভাগ মানুষ এখনো সুপেয় পানি থেকে বঞ্চিত। পাথরঘাটা ডিপ টিউবওয়েলের পানি একসে লবণ এবং খাওয়ার মতো কোনো যোগ্য না। উপরস্থ যারা কর্মকর্তা যারা আছে এটা যদি একটু নজর দেয়, অন্তত গরিব এবং দিনমজুর যারা, এদের অনেক উপকার হইবে। এদিকে বরগুনার তালতলির লালুয়া গ্রামের বাসিন্দারা বছরে মাত্র একবার ফসল ফলাতে পারেন। কৃষকরা জানান সিডরের পর লবণাক্ততা বাড়ায় ফসলের স্বাভাবিক উৎপাদন ব্যাহত হচ্ছে। সিডরের পর লবণাক্ত পানি ঢোকার কারণে আমাদের এখানে ওই শুধু একটি খন্দই হয়। এখন ধানটা বাইরে ওই সময় লবণটা জাগিয়ে যায়, জাগিয়ে গেলে আমাদের ফসলটা সিটে হয়ে যায়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন শরীরে প্রয়োজনের তুলনায় মাত্রাতিরিক্ত লবণ ক্ষতিকারক। ব্লাড প্রেশার মেজারমেন্টে সেটি ওখানে 22% গর্ভবতী মায়েদের মধ্যে আমরা হাইপারটেনশন পেয়েছি, যেটি নিঃসন্দেহে অ্যালার্মিং। বিশেষজ্ঞরা বলছেন বিপর্যয় এড়াতে লবণাক্ততা আর বাড়তে দেওয়া উচিত না বলে মনে করছেন তারা। একুইফারে স্যালাইনের ওয়াটার প্রবেশ করছে, যেটা আমরা টিউবওয়েলের ওয়াটার লবণাক্ততা সেটার মাধ্যমে বুঝি যে আমাদের একুইফারে লবণাক্ততা প্রবেশ করছে। এই যে লবণাক্ততা পানিতে এবং মাটিতে, এটাকে আর বাড়তে দেওয়া যাবে না এবং এটার জন্য একটা সমন্বিত ইন্টিগ্রেটেড ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ করতে হবে। এদিকে প্রতিনিয়ত লবণাক্ততার পরিমাণ বাড়ায় উদ্বিগ্ন জেলা প্রশাসকরাও। বিভিন্ন প্রতিষ্ঠান গবেষণা করছে, আশা করছি যে আমরা ভালো একটি ফল পাবো। এই বিষয়টি আমাদের নজর আসার পর আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে এবং আমাদের ডিসিস কনফারেন্স যেটা হয় সেটাতে আমরা একটা চিঠি লিখেছি যে যদি এই অঞ্চলের জন্য অর্থাৎ বরগুনা জেলার জন্য যদি আলাদা কোনো একটা সেচ প্রকল্প, সমন্বিত সেচ প্রকল্প নেওয়া যায়। উপকূলীয় এলাকার প্রায় 28.5 লাখ হেক্টর জমিতে রয়েছে লবণাক্ততার প্রভাব, যার মধ্যে 10.56 লাখ হেক্টর জমি তীব্র লবণাক্ততার কবলে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমনটা সৃষ্টি হতে পারে। এজন্য দরকার গবেষণা এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। ফিরদাউস সোহাগ, এখন বরগুনা। দেশজুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ খাগড়াছড়ি জেলায় পদযাত্রা করবে এনসিপি। দুপুরে খাগড়াছড়িতে পদযাত্রা করার কথা রয়েছে দলটির। এই নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, এনসিপির নেতারা খাগড়াছড়ির উদ্দেশ্যে কখন রওনা দেবেন আর সেখানে তাদের কি কি কর্মসূচি রয়েছে?
গালিব, দেশ গড়তে জুলাই পদযাত্রা স্লোগানে যেই পদযাত্রা শুরু হয়েছিল 21 দিন আগে, তার আজকে খাগড়াছড়ি পর্ব, অর্থাৎ আজকে 21তম দিনে এসে খাগড়াছড়ি জেলায় পদযাত্রা করবে এনসিপি এবং এনসিপির কেন্দ্রীয় নেতারা এই মুহূর্তে চট্টগ্রাম নগরীতে অবস্থান করছেন। এখান থেকে বেলা 11টা নাগাদ তারা খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা করবেন বলে আমরা জানতে পেরেছি। এবং গতকাল ছিল 20তম দিন এবং গতকাল তারা রাঙ্গামাটি জেলায় পদযাত্রা করেছেন এবং সেখানে আমরা দেখেছি যে রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি দুটির ভৌগোলিক চিত্র কিন্তু মোটামুটি কাছাকাছি, দুটি পার্বত্য এলাকা এবং সেই জায়গা থেকে পার্বত্য এলাকার যে সমস্যা সম্ভাবনাগুলো রয়েছে সেই বিষয়গুলো তারা পার্বত্য খাগড়াছড়িবাসীর কাছে তুলে ধরবেন এবং তেমনটি আমরা ধারণা করছি। এবং একই সাথে সেখানে তারা প্রথমে খাগড়াছড়ি পৌঁছে একটি পদযাত্রা করবেন এবং পদযাত্রা শেষে সেখানে একটি সমাবেশ করার কথা রয়েছে যেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এর আগে গতকালকে আমরা দেখেছি রাঙ্গামাটি জেলার পদযাত্রা শেষে বিকেলে সন্ধ্যায় চট্টগ্রাম নগরীতে মহানগরে পদযাত্রা করা হয় এবং সেখানে কিন্তু ব্যাপক নেতাকর্মীদের সমাগম হয়েছিল। তো সেই দিক থেকে নেতাকর্মীরা যেটি উদ্দেশ্য সেটি হচ্ছে যে রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান এই 3 পার্বত্য জেলার মধ্যে আজ শেষ যে পার্বত্য জেলার খাগড়াছড়ি, এটার মধ্যে দিয়ে চট্টগ্রামের যে পদযাত্রা পর্ব সেটি কিন্তু শেষ হচ্ছে। এবং এই পদযাত্রার মাধ্যমে এনসিপি মূলত কী ধরনের দেশ গড়তে চায় এবং সাধারণ মানুষের সাথে মিলেমিশে রাজনীতি করার যেই অঙ্গীকার তাদের, সেই বিষয়গুলোকে তারা কিন্তু বাস্তবে রূপদান করার জন্য কিন্তু এই কর্মসূচিগুলো পালন করছে। এবং আজকেও আমরা যেটুকু জানতে পেরেছি যে সেখানে তারা পদযাত্রার মাধ্যমে সাধারণ মানুষের সাথে নিজেদের সম্পৃক্ততা বৃদ্ধির যে চেষ্টা এবং নেতাকর্মীদেরকে আগামীতে জনগণের হয়ে রাজনীতি করার যে দিক নির্দেশনা সেগুলো কিন্তু দেবেন। এবং এর মধ্যে কিন্তু বেশ কিছু জায়গায় আমরা দেখেছি, বিশেষ করে গতকালও কিন্তু রাঙ্গামাটিতে পদযাত্রা শেষে সেখানে ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু বিক্ষোভ করেছেন এনসিপির বিরুদ্ধে। এবং এর আগের দিন চট্টগ্রামের কক্সবাজার জেলার কক্সবাজার এবং বান্দরবানে কিন্তু যে পদযাত্রা হয় সেখানেও কিন্তু এনসিপি বাধার মুখে পড়েছিল। এবং সেই জায়গা থেকে আমরা দেখেছি যে তারা যেই হোটেলটিতে অবস্থান করছেন সেখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং সেই সাথে তাদের যে যাত্রাপথ সেখানেও কিন্তু তাদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং যেখানে সমাবেশ হবে সেখানেও কিন্তু পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে শৃঙ্খলা স্বার্থে কিংবা যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে। তো এখন পর্যন্ত তারা হোটেলে অবস্থান করছেন। বেলা 11টার দিকে হয়তো বা তারা খাগড়াছড়ির উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে যাবেন। গালিব, জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিবেন এনসিপির নেতাকর্মীরা। সেই বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব রহমান। ভ্রমণ পিপাসুদের কাছে অত্যন্ত প্রিয় পর্যটন শহর কক্সবাজার, যেখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত। প্রতি বছর 30 লাখেরও বেশি পর্যটক এই শহরে ঘুরতে যান। কিন্তু পর্যটনের এই উচ্ছ্বাসের ছায়ায় চাপা পড়ে যাচ্ছে একটি বিপন্ন শহরের গল্প। অনিয়ন্ত্রিত পর্যটন, অপরিকল্পিত হোটেল নির্মাণ, পরিবেশ দূষণ আর প্রশাসনিক গাফুলতিতে ভয়াবহ বিপদের মুখে কক্সবাজার। এই প্রেক্ষাপটে জেলার পরিকল্পিত উন্নয়নের জন্য একটি মহাপরিকল্পনা শুরুর কাজ শুরু করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন মন্তোষ বেদজ্ঞ। গত 1 দশকে কক্সবাজারে পর্যটকের সংখ্যা বেড়েছে কয়েক গুণ। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ এবং অন্যান্য পর্যটক কেন্দ্রিক স্থাপনা। গণপূর্ত বিভাগের হিসেব অনুযায়ী হোটেল মোটেল জোনে 226টি হোটেল নির্মিত হয়েছে গণপূর্ত থেকে বরাদ্দ পাওয়া জমির পুরোটা দখল করে। এছাড়াও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষে বরাদ্দ নেওয়া আবাসিক ফ্ল্যাটেও চলছে বাণিজ্যিক হোটেল ব্যবসা। পরিবেশ অধিদপ্তরের তথ্য বলছে কক্সবাজারে 5 শতাধিক হোটেল রিসোর্টের মধ্যে প্রায় 12টি হোটেলের নিজস্ব সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট রয়েছে। বাকিগুলোর পয়ঃবর্জ্য সরাসরি গিয়ে পড়ছে খালনালার মাধ্যমে সাগরে। এসব অনিয়ন্ত্রিত নির্মাণ ও ব্যবসার দায় স্বীকার করেছেন হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি নিজেই। অথচ তার পরিচালিত হোটেলেও নেই পূর্ণাঙ্গ এসটিপি। এই কারণে সংগঠনের নেতৃত্বে থেকেও ন্যূনতম পরিবেশ মানদণ্ড রক্ষা না করায় তার ভূমিকায় এখন প্রশ্নের মুখে। যেসব স্থাপনা উঠেছে, যেসব হোটেল মোটেল হয়েছে তাদেরকে বাধ্যতামূলক এসটিপির আওতায় নিয়ে আসা। যারা এসটিপির আওতায় আসবে না এসব হোটেল বন্ধ করে দেওয়া উচিত বলে আমি মনে করি। এটা আসলে আমাদের শুরুতেই কোনো পরিকল্পনা আমাদের হাতে ছিল না, আর ছিল না বলেই 500-র মধ্যে প্রায় 350-400 হোটেল অপরিকল্পিতভাবেই সৃষ্টি হয়েছে। পরিকল্পনাহীন সম্প্রসারণ এবং অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার বিষয়ে হতাশা প্রকাশ করেছেন পৌরসভাও। কোনো একটা রাস্তা, ড্রেন এভাবে যদি আঁকাবাঁকা হয়ে করা যায় সৌন্দর্য তো নষ্ট হয়, সৌন্দর্য হানি হয় এবং পর্যটকের চলাফেরার জন্য কোনো বর্ধিত স্থাপনা তো রাখা
উচিত না। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া এসব হোটেল এতদিন কিভাবে চালু ছিল সেই প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি কর্মকর্তারা। যেসব হোটেলে এরকম এসটিপি নেই তাদের বিরুদ্ধে আমরা আইনগতভাবে প্রত্যেক মাসে অভিযান পরিচালনা করা হচ্ছে, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনিয়মের এখানেই শেষ নেই। সৈকতের ৩০০ মিটারের মধ্যে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গড়ে উঠেছে বহু স্থাপনা। জেলা প্রশাসনের অনুমতি নিয়েই বসানো হয়েছে প্রায় ৬০০ ঝুপড়ি দোকান। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বলছে, জেলার পরিকল্পিত উন্নয়নের লক্ষ্যে একটি মহাপরিকল্পনার কাজ চলছে। অপরিকল্পিত ঝুপড়ি থেকে আরম্ভ করে সব কিছু, সুতরাং এটা চাইলে জেলা প্রশাসক যদি একটু স্ট্রিক্ট হয় তাহলে এটাকে আমরা মেনে স্ট্রিম করতে পারি। আদারওয়াইজ এটা আমরা যারা ব্যবসায়ী যারা আছে তাদের পক্ষে এটা সম্ভব না। এবছরের ডিসেম্বরের মধ্যে আমরা কয়েকটি ফেজে এই কার্যক্রম আমরা হাতে পাবো। এর মধ্যে স্ট্র্যাটেজিক প্ল্যান রয়েছে, এর মধ্যে সোশিও ইকোনমিক থেকে শুরু করে আমাদের যে পরিকল্পনাগুলো আমাদের কাছে এসে পৌঁছাবে, অলমোস্ট এটি প্রায় শেষের পর্যায়ে আছে। দীর্ঘমেয়াদী পর্যটন পরিকল্পনা না থাকলেও কক্সবাজারের ভবিষ্যৎ আরও অন্ধকার হবে বলে মনে করেন সচেতন মহল। উন্নত দেশগুলো যেটা হয় যে প্রতিটা বিল্ডিং করার সময় তারা ফরেস্ট ল্যান্ডকে কিভাবে তারা কনজার্ভ করবে এটা নিয়ে পরিকল্পনা করে। আমাদের কক্সবাজারে বা আমাদের এই চিটাগং জেলা আমাদের বিভাগে এত গাছ এবং এত বন আছে, বনগুলো আসলে আমরা নষ্ট করে ফেলতেছি এই হোটেলের নাম করে, রাস্তার নাম করে, অথচ কিন্তু এটা পুরোপুরি কনজার্ভ করে করা সম্ভব। পরিকল্পনার অভাব, দায়সারা মনোভাব আর নিয়ন্ত্রণহীন বিস্তার সব মিলিয়ে পর্যটনের ভারেই আজ নুয়ে পড়েছে কক্সবাজার। এখন কক্সবাজার। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইন্দোনেশিয়ায় মাঝ সমুদ্রে একটি যাত্রীবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে ২৮৪ জন যাত্রীকে। ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, রোববার KM বার্সেলোনা VA নামের জাহাজটিতে আগুন লাগার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে অনেকেই জাহাজ থেকে সমুদ্রের পানিতে ঝাঁপিয়ে পড়েন। উদ্ধার কাজে সহায়তা করতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আরও ৩টি জাহাজ এবং আশপাশে থাকা মাছ ধরার ট্রলারগুলোও এগিয়ে আসে। এর আগে চলতি মাসের শুরুতে ইন্দোনেশিয়ার রিসোর্ট দ্বীপ বালির কাছে একটি ফেরি ডুবে কমপক্ষে ১৯ জনের প্রাণ গেছে। এখন বাণিজ্যের শিরোনামগুলো আরও একবার। জুলাই অভ্যুত্থানের ২০ দিনে শহীদ ৮০ মাদ্রাসা শিক্ষার্থী। আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা থাকলেও স্বীকৃতি না পাওয়ার অভিযোগ আলেমদের। সরকারি সিদ্ধান্তের বাইরে গিয়ে নিজস্ব নিয়োগ নীতিমালা জনতা ব্যাংকের মেধার পরিবর্তে চাকরির সময়সীমাকে অগ্রাধিকার, কর্মকর্তাদের অসন্তোষ। ৫০% পর্যন্ত বাড়ছে কন্টেইনার পরিবহন ও হ্যান্ডলিং চার্জ, সেপ্টেম্বরে কার্যকর। পরিচালনা ব্যয় বেড়ে যাওয়ায় কারণ বলছে ডিপো কর্তৃপক্ষ। অতিরিক্ত পর্যটনের চাপে হুমকির মুখে কক্সবাজার। নিয়ন্ত্রণহীন অবকাঠামো নির্মাণ, প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। এবং লবণাক্ততা বাড়ায় উপকূলীয় এলাকায় তীব্র পানি সংকট, ক্ষতির মুখে ফসলি জমি, স্বাস্থ্য ঝুঁকিতে বাসিন্দারা, প্রশাসনের উদ্বেগ। এই ছিল এখন বাণিজ্যের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।